স্ক্রিনটা অন করলাম। আমি এখানে কিন্তু কোনো ইগনোরের অপশন দেখতে পাচ্ছি না। যদি তোমরা দেখতে পাও অবশ্যই আমাকে বলবে, কারণ এই প্রবলেমটা নিশ্চয়ই কোনো একটা কারণেই হচ্ছে, সেটা সর্ট আউট করতে পারছি না। এবার স্ক্রিনটা শেয়ার করছি। দেখো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে তো? একটু জানাবে আমাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, দেখতে পাচ্ছি। আজকে আপনি আমরা কন্টিনিউ করুন। ওকে, চলো। আজকে আমরা পেনিনসুলার এই রিভারগুলো থেকে পড়বো। ঠিক আছে? তো এটা ইংলিশ বাংলা দুটোতেই আছে। দেখো, এই পেনিনসুলার রিভারগুলো। আচ্ছা, প্রথম এই নদীগুলো পড়াবো, তারপরে একটুখানি নর্মদা, তাপ্তি ওগুলোতে যাব। আমরা গঙ্গা পড়েছি, গঙ্গার মেন ট্রিবিউটারি যমুনা পড়েছি। আজকে আমরা যে নদীটা পড়বো, যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্রা রিভার। ব্রহ্মপুত্রা রিভারকে আমরা যেটা বলতে পারি, ইন্ডিয়ার ইস্ট ইন্ডিয়ার ইন্ডিয়ার বললে ভুল হবে, ইস্ট ইন্ডিয়ার প্রধান নদী। ঠিক আছে? ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্রের বৈশিষ্ট্যটা কেন, সেটা আমি তোমাদেরকে একটুখানি বোঝাবো। তার আগে এটা দেখবো যে কতটা দৈর্ঘ্য আছে। শুধু দৈর্ঘ্যটা দেখে না, তারপর আমরা ম্যাপ দেখে বাকিটা স্টাডি করবো। দেখো, ব্রহ্মপুত্রের টোটাল যে দৈর্ঘ্য রয়েছে সেটাকে আমরা 2900 কিলোমিটার এখনো পর্যন্ত বলছি, এবং এটা ভারতে রয়েছে প্রায় 916 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা টোটাল দৈর্ঘ্য পাচ্ছি, একটা ভারতের দৈর্ঘ্য পাচ্ছি। এখানে সব নদীগুলোরই দৈর্ঘ্য দেওয়া আছে, বাট যেগুলো আমি বলে দেবো সেগুলো তোমরা একটুখানি মুখস্থ করবে। যেমন ব্রহ্মপুত্রের লেন্থটা আমাদের পরীক্ষাতে আসে। আচ্ছা, কি রকম পরীক্ষাতে আসে? ব্রহ্মপুত্রের যে ডাইরেক্ট দৈর্ঘ্য কত, এটা পরীক্ষাতে লিখতে দেয় না। বা যে কোনো নদীরই, মানে সাপোজ ধরো আমি গঙ্গার লেন্থ যদি পড়তে বলেছি, বা ধরো আমি ইন্দাসের লেন্থ পড়তে বলেছি, তো সেই কোন নদীটার লেন্থ কত সেটা পরীক্ষাতে লিখতে দেবে না। যে ধরনের কোশ্চেন আসে, যে কোনো 4টে নদী দিয়ে দেবে, যেগুলো মেন রিভার। ধরো গঙ্গা, ইন্দাস, ব্রহ্মপুত্র, এরকম করে 4টে নদী দিয়ে বললো হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ক্ষেত্রে লংগেস্ট রিভার হচ্ছে আমরা গঙ্গাকে বলছি। বাট কোশ্চেনটা দেখলে এমন দিয়েছে যে অ্যাকর্ডিং টু অপশন হয়তো আনসার চেঞ্জ হয়ে গেছে। যেমন 2019-এর যে মিসলেনিয়াস নয়, ক্লার্কশিপ যে পরীক্ষাটা হয়েছিল, তাতে একটি প্রশ্ন দিয়েছিল যে ব্রহ্মপুত্র, গঙ্গা, এরকম করে ভারতের আরো 4টে নদী ছিল, ইন্দাসও ছিল। বলেছিল এদের মধ্যে এশিয়ার লংগেস্ট রিভার কোনটা। এই সবগুলো নদীকে যেমন আমরা ভারতের নদী বলতে পারি, ঠিক সেরকম দেখো এশিয়ার নদীও বলতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আনসার হয়েছিল ব্রহ্মপুত্র অ্যাকর্ডিং টু অপশন। তো সেই জন্যই আমাদের যে মেন রিভারগুলো রয়েছে তার লেন্থগুলো জেনে রাখা। কিন্তু ওই ডাইরেক্ট লেন্থ পরীক্ষাতে লিখতে দেবে না, বাট এই ধরনের কোশ্চেন আসার জন্য লেন্থগুলো জেনে রাখা। এবার একটা করে টোটাল লেন্থ আর ভারতে কতটা করে আছে সেটা আমাদের জেনে রাখাটা খুবই জরুরি। সবগুলো দরকার নেই, মেন রিভারগুলোর অন্তত যেগুলো আমি বলবো একটু মনে রেখো। তাহলে এখানে আমরা দুটো লেন্থ দেখে নিলাম। এবার আমরা একটু ম্যাপে এর কোথা থেকে উৎস হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, সেটা আমরা দেখবো। দেখো, ম্যাপে এটা আমাদের আছে। এই যে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। দেখো, ম্যাপটা আশা করি দেখতে পাচ্ছ। লেখাগুলো দেখতে না পেলেও অসুবিধা নেই, কারণ আমি এখানে ড্র করব। ঠিক আছে? এই সাইড দিয়ে যে একটা ব্লু কালারের দাগ আমি টানছি, দেখো একটু মোটা করেই টানি। এই যে ব্লু কালারের দাগটা টানছি, এইভাবে একটা ইউ টার্ন নিয়ে ভারতে ঢুকছে, ঢুকে এই বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশে গিয়ে এইভাবে জয়েন করছে। এই যে মোটা ব্লু কালারের দাগটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাছে ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র রিভার। কোথা থেকে সোর্স হয়েছে? তিব্বতের মানস সরোবর লেকের চিমায়ুং দুং গ্লেশিয়ার। মানে যদি গ্লেশিয়ার বলি তাহলে হচ্ছে চিমায়ুং দুং গ্লেশিয়ার বলবো। আর যদি জায়গা বলি তাহলে কোথায় বলবো? তিব্বতের মানস সরোবর লেকের কাছে চিমায়ুং দুং গ্লেশিয়ার থেকে এটা উৎস হয়েছে। এইটা উৎস হয়ে দেখো প্রথম তিব্বত দিয়ে ক্রস করেছে অনেকটা রাস্তা,
তারপরে ভারতে ঢুকেছে। তো ভারতে ঢোকার সময় দেখো একটা ভালো মতো ইউ টার্ন নিয়েছে, যেটা আমি একটু মোটা করে ব্লু কালার দিয়ে এঁকেছি, যে একটা ভালো মতো ইউ টার্ন নিয়েছে। এই ইউ টার্ন নিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢুকেছে, তারপরে রাজ্যটাতে গেছে আসাম, তারপরে ঢুকেছে বাংলাদেশ। তো এই ইউ টার্নটা নেবার কারণ হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ এবং চীন বর্ডার, এটা ঠিক যে জায়গাটা দিয়ে আমাদের ব্রহ্মপুত্র ভারতে ঢুকেছে, সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ এবং চায়না বর্ডার। তো সেই জায়গাটায় আমাদের রয়েছে নামচা বারোয়া পাহাড়, নামচা বারোয়া হিলস। এই দিকের আঁকাটা দেখতে পাচ্ছ, যেটা হোয়াইট কালার দিয়ে দেখো রিভারটা রয়েছে, এই দিকের আঁকাটাতে দেখো এই যে রিভারটার মাঝখানে এই যেটা উঁচু গ্রিন পাহাড় দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নামচা বারোয়া, মানে এইটা হচ্ছে আমাদের নামচা বারোয়া। আর এই নদীটা দেখো প্রবাহিত হয়ে যাচ্ছে একদম কিন্তু ইউ শেপের আছে। তো এই ইউ শেপটা হওয়ার কারণই হচ্ছে এই যে এই পাহাড়টা হচ্ছে আমাদের নামচা বারোয়া, এন লিখলাম, আর তার তলা দিয়ে দেখো ইউ শেপে করে ভারতে ঢুকছে নদীটা। তার কারণ হচ্ছে এইটা একটা হাই অবস্ট্রাকশন, মানে নামচা বারোয়া পাহাড়টা হচ্ছে একটা হাই অবস্ট্রাকশন। সেই অবস্ট্রাকশনের জায়গাটাকে নদীটা অ্যাভয়েড করার জন্য, মানে নদীটা ক্ষয় করে আসতে পারেনি, অ্যাভয়েড করে একটা ইউ টার্ন নিয়ে ভারতে প্রবেশ করেছে। এটাকে আমরা এক ধরনের বেন্ট বলি, বেন্ট বা নদী বাঁক বলতে পারো, বা এক ধরনের মানে ফল্ট বা চুক্তিও বলে থাকি, যে এই জায়গাটায় ওয়ান টাইপ অফ ফল্ট বা চুক্তি রয়েছে, যার জন্য এটা ইউ টার্ন নিতে বাধ্য হয়েছে ভারতে ঢোকার সময়। তো এই কোশ্চেনটা আমাদের 2022 কি 23-এর কোনো একটা পুলিশের পরীক্ষাতে এসেছিল, যে কোন নদী ভারতে ঢোকার সময় সাইন্সিক্যাল বেন্ট নিয়ে ভারতে প্রবেশ করেছে। তো তখন আমরা আনসার করেছিলাম কোনটা, আনসার করেছি কিন্তু ব্রহ্মপুত্র, কারণ এই যে ইউ টার্নটা নিয়েছে এটাকে আমরা সাইন্টিক্যাল বেন্ট বলে থাকি বা ইউ টার্নও বলে থাকি। এর কারণ হচ্ছে মাঝখানে যেহেতু নামচা বারোয়া পাহাড়টা রয়েছে। ওকে, আচ্ছা, এইবার নামচা বারোয়া পাহাড়টা দিয়ে ইউ টার্ন নিয়ে কোন রাজ্য দিয়ে ভারতে ঢুকলো? অরুণাচল দিয়ে। তারপরে কোথায় গেল? আসাম। তারপরে কোথায় গেল? বাংলাদেশ। যদি আমরা কান্ট্রি বলি তাহলে ব্রহ্মপুত্র তিনটে কান্ট্রিতে রয়েছে, একটা হচ্ছে চায়না, তারপরেরটা হচ্ছে আমাদের ভারত, তারপরে হচ্ছে বাংলাদেশ, তিনটে কান্ট্রিতে রয়েছে। আর যদি প্লেস বলি তাহলে দেখো প্রথম অনেকটা জায়গা সে প্রবাহিত হচ্ছে তিব্বত দিয়ে, তারপরে সে অরুণাচল প্রদেশে এসেছে, তারপরে আসামে এসেছে, তারপরে এসেছে সে আবার বাংলাদেশে। তাহলে টোটাল চারটে জায়গা দিয়ে সে প্রবাহিত হয়েছে। তো এই চারটে জায়গাকে আমাদের আলাদা করে আইডেন্টিফাই করার কারণ হচ্ছে তিব্বতের মধ্যে দিয়ে যখন গেছে নদীটা, এই নামগুলো লিখতে হবে না, নোটে দেওয়া আছে। তিব্বতের মধ্যে দিয়ে যখন নদীটা গেছে তখন তার নাম হচ্ছে সাংপো। খুব কমন, হয়তো তোমরা জানো। সাংপো। যখন অরুণাচল দিয়ে ঢুকেছে তখন তাকে আমরা বলছি ডিহাং বা লোহিত। যখন আসাম দিয়ে গেছে তখন তাকে আমরা বলছি ডিবং। এবং যখন বাংলাদেশে ঢুকেছে তখন তাকে আমরা বলছি যমুনা। ঠিক আছে, চারটে জায়গায় চার রকমের নাম আমরা দেখতে পাচ্ছি। চলো দেখে নিই এখানে আমাদের চার্টে লেখা আছে কিনা। হ্যাঁ দেখো লেখা আছে যে এই নদীটা তিব্বত দিয়ে সাংপো, অরুণাচল প্রদেশের ডিহাং। আচ্ছা, এখানে দেখো এই যে তিব্বতের সাংপো, অরুণাচল প্রদেশের ডিহাং, আসামে ডিবং, বাংলাদেশের যমুনা নামে পরিচিত। ঠিক আছে, এছাড়াও অরুণাচল প্রদেশ এবং আসামে এই নদীটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে লোহিত। কারণ ব্রহ্মপুত্র নদীর যে ওয়াটার কালার সেটা হচ্ছে একদম জলের মতো ওয়াটার কালার, মানে জলের রেড কালারের আর কি। জলের মধ্যে ওয়াটার কালারটা হচ্ছে পুরো রেডিশ, কারণ প্রচুর পরিমাণে আয়রন থাকাতে এর কালারটা হয়ে গেছে একদম রেডিশ কালারে। ঠিক আছে, তো সেই কারণে
আসাম এবং অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রকে লোহিত নামেও ডাকা হয়। তাহলে অনেকগুলো জায়গাতে আমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার তোমরা একটা বলতে পারো তাহলে ব্রহ্মপুত্র আমরা কোথায় বলছি। তো অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র হচ্ছে ওর স্কুল নেম, আর এইগুলোকে বিভিন্ন জায়গায় নিক নেম বলতে পারো। তো কোন জায়গায় কি নামে ডাকা হয় এইটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। তাহলে ব্রহ্মপুত্রের টোটাল গতিপথও আমরা জেনে নিলাম এবং প্রত্যেকটা জায়গাতে কি কি নাম রয়েছে জেনে নিলাম। দৈর্ঘ্য অলরেডি জানা হয়ে গেছে এবং উৎসতে কি জানবো, মানস সরোবর হ্রদের চিমায়ুং দুং হিমবাহ থেকে আমরা দেখতে পাচ্ছি। মানস সরোবর হ্রদের চিমায়ুং দুং গ্লেশিয়ার বা চিমায়ুং দুং হিমবাহ থেকে এটার উৎস হয়েছে। শুধু গ্লেশিয়ারটার নাম মনে রাখছো। আচ্ছা, এইবার কোথায় গিয়ে পড়েছে যদি আমরা বলি, দেখো বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু বঙ্গোপসাগরে যে পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর। আচ্ছা, এবার আবার আমাদের একটুখানি ম্যাপটা দেখতে হবে যে বাংলাদেশে পড়ার সময় কিন্তু আমাদের একটুখানি ব্যাপার রয়েছে। কিরকম ভাবে ব্যাপার রয়েছে, যে ধরো বাংলাদেশে যখনই ঢুকে যাচ্ছে নদীটা, তখনই তার নাম হয়ে যাচ্ছে যমুনা। এই যমুনা নাম নিয়েই কিন্তু বাংলাদেশে বঙ্গোপসাগরে এই নদীটা পতিত হয়নি। পশ্চিমবঙ্গ থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যেটাকে আমরা গঙ্গার শাখা বলি। বলো তো সেটা কোন নদী, দেখি কে বলতে পারবে। পদ্মা। 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 একদম ঠিক, পদ্মা। তো এই পদ্মা নদীটা বাংলাদেশে গিয়ে এই যমুনার সাথে জয়েন করেছে। যমুনা মানে যেটা আমাদের ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে ঢুকছে, সেটা জয়েন করেছে। জয়েন করার পরে দেখো এই যে পোর্শনটা রয়েছে, মানে যেখানে যমুনা আর পদ্মা একসাথে জয়েন হয়ে গেল, তারপরে যে ব্ল্যাক কালার দিয়ে যেটা দেখাচ্ছে এই যে পোর্শনটা রয়েছে, এই নদীটাকে তখন আমরা বলছি মেঘনা। তাহলে ব্রহ্মপুত্র যখন যমুনা হিসেবে বাংলাদেশে প্রবেশ করছে ঠিকই, বাট বঙ্গোপসাগরে জয়েন করার সময় তার নাম কিন্তু আবার পাল্টে যাচ্ছে। কি নাম হয়ে যাচ্ছে? মেঘনা। সেই জন্য দেখবে বাংলাদেশের প্রধান নদী হিসাবে আমরা কি বলি, পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটে নদীকে আমরা প্রধান নদী হিসাবে বলে থাকি। তাহলে ব্রহ্মপুত্র নাম নিয়েও জয়েন করছে না, যমুনা নাম নিয়েও জয়েন করছে না। সে যখন জয়েন করছে বঙ্গোপসাগরের সাথে, তখন কিভাবে জয়েন করছে? মেঘনা নাম নিয়ে জয়েন করছে। তাহলে আরেকটা নাম পেলাম আমরা, সেটা হচ্ছে মেঘনা। বাট মেঘনা কিন্তু ব্রহ্মপুত্রের একক নাম নয়, পদ্মার সাথে জয়েন হওয়ার পরেই নামটা হচ্ছে। তাহলে এই যাত্রাপথে প্রচুর নাম রয়েছে, যে নামগুলো আমাদের খুবই পরীক্ষাতে আসে। এবার চলে আসবো আমরা ট্রিবিউটারিতে। এর যে ট্রিবিউটারি গুলো রয়েছে, বেশ নাম করা ট্রিবিউটারি, মানে শুনেছি আমরা। যেমন ধরো তিস্তা, তোর্ষা, জলঢাকা, সুবর্ণশিরি, ধানসিঁড়ি, সংকোষ। এর সাথে তোমরা দু একটা অ্যাড করে রাখো, সেটা পড়ার সময় অ্যাড করে নেবে। সেটা হচ্ছে ডিহং, ডিবং, লোহিত। ডিহং, ডিবং, লোহিত, যেগুলোকে আমরা ব্রহ্মপুত্রের আলাদা নাম বলেছিলাম, সেই ডিহং, ডিবং, লোহিত, সেই নামগুলো কিন্তু অ্যাকচুয়ালি আর এক একটা ছোট ছোট উপনদী ওই অরুণাচল আর আসামে এসে ব্রহ্মপুত্রের সাথে জয়েন করেছে। তাই আমরা ব্রহ্মপুত্রকে ওই জায়গাতে ডিহং বা ডিবং নামে ডাকি। ওকে, তাহলে এই নদীগুলো তো রয়েছে, তিস্তা, তোর্ষা, জলঢাকা, সুবর্ণশিরি, মানস, ধানসিঁড়ি, সংকোষ, বুড়িদিহিং, তার সাথে ডিহং, ডিবং, লোহিত, এই তিনটে অ্যাড করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ট্রিবিউট, ম্যাম, হ্যাঁ বলো বলো। বলছি ম্যাম, এই যে লোহিত নামকরণ হয়েছে আসাম ও কোন রাজ্যে? লোহিত আসাম আর অরুণাচল দুটোতেই বলা হয়। দিহং, ওকে ম্যাম। দিহং বলা হয় অরুণাচলে, ডিবং বলা হয় আসামে। ঠিক আছে? আসামে যদি কোনোদিন যাও বা কেউ ওখানে ওই কামাখ্যা ঘুরতে গেলে দেখতে পাবে ব্রহ্মপুত্রের জলটা না অনেকটা রেডিশ কালার, আর অরুণাচল প্রদেশ ঘুরতে গেলে ব্রহ্মপুত্রের জলকে তুমি দেখতেই পাবে পুরো একদম লাল রঙের জল, কারণ এতটাই আয়রন থাকে যে সেই জন্য ওটাকে পুরো লাল জলটা দেখায়। মানে ওই জল কোনোভাবেই ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে আমাদের কাজে লাগানো যায় না, প্রচন্ড আয়রন। একমাত্র সারা ভারতে গঙ্গার জলকেই আমরা ড্রিঙ্কিং ওয়াটার রূপে ডাইরেক্টলি পিউরিফাই করে
খেতে পারি। এবার গঙ্গার জলটা সব থেকে বেস্ট। আচ্ছা, এই যে ট্রিবিউটারি গুলো রয়েছে যেগুলো আমরা পড়লাম, ব্রহ্মপুত্র ট্রিবিউটারি, এই ট্রিবিউটারি গুলো কিন্তু এখন এই মুহূর্তে আমরা আলাদা করে পড়বো না। কেন পড়বো না? কারণ দেখো, তিস্তা তোর্ষা জলঢাকা হচ্ছে পশ্চিমবঙ্গের নদী, সেটা আলাদা করে পশ্চিমবঙ্গ হিসেবে স্টাডি করতে হবে। বাকি যে নদীগুলো দেখতে পাচ্ছ সেগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নদী বা অরুণাচলের নদী, মানে যেগুলোর খুব একটা ইম্পর্টেন্সই আমাদের কাছে নেই। তো তার জন্য সেগুলো আমাদের পড়ার দরকার নেই। তোমরা সেই ধানসিঁড়িটির তীরে কবিতা পড়েছিলে, আমরাও পড়েছি সবাই। তো সেই ধানসিঁড়ি নদীটাই কিন্তু এই ধানসিঁড়ি নদীটাই, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো আমরা নেক্সট যে নদীটায়, ব্রহ্মপুত্র। তাহলে আমাদের জানা হয়ে গেল ব্রহ্মপুত্র একটা নদী পড়লেই হচ্ছে, তার ট্রিবিউটারি পড়তে হচ্ছে না। তাহলে এটাকে আমরা উত্তর পূর্ব ভারতের প্রধান নদী হিসেবে চিহ্নিত করছি। তার থেকেও বড় কথা, ব্রহ্মপুত্র হচ্ছে নদ। ঠিক আছে, ব্রহ্মপুত্রকে আমরা বাংলায় যদি বলি তাহলে ব্রহ্মপুত্র হচ্ছে নদ। এবার নেক্সট যে রিভারটায় আসবো সেটা হচ্ছে সুবর্ণরেখাটায় পরে আসবো। তার আগে যে নদীটায় আসবো, এই চারটে নদীকে আমরা এখন পড়বো। কি কি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আচ্ছা, এই চারটে নদীকে আমরা একসাথে বলি। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ, কেউ কিছু বললে? হ্যাঁ ম্যাম, যখন তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন কালারটা থাকে না অন্য থাকে? অ্যাকচুয়ালি তিব্বতের মধ্যে দিয়ে, তোমার কথাটা মনে হয় কেটে গেল। তিব্বতের, ম্যাম আসাম ও অরুণাচল প্রদেশ, আসাম এবং অরুণাচল প্রদেশে কি শুধু লাল রং? তার আগে কি থাকে না? তার আগে লাল রংটা কম বোঝা যায়, তার কারণ তিব্বতের টোটাল যে জায়গাটা দিয়ে প্রবাহিত হয়ে এসেছে, বছরের ম্যাক্সিমামটাই ওটা ফ্রোজেন ওয়াটার থাকে, মানে স্নো থাকে, সেই জন্য কালারটা কম বোঝা যায়। ঠিক আছে, ওয়াটার অ্যাভেলেবিলিটিটা বাড়ে আমাদের ভারতে ঢোকার পর থেকে, এবং সেখানেই আমাদের কালারটা বেশি বোঝা যায়। আর ভারতে যে রক্স বেডের ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদটা প্রবাহিত হয়ে এসেছে, সেখানেই আয়রনটা বেশি। তাই ভারতে ঢোকার পর থেকেই কালারটা বেশি বোঝা যায়, তিব্বতে তুলনামূলক কম বোঝা যায়। আচ্ছা, আচ্ছা ম্যাম। এবার চলে আসছি পরের নদীটায়, সেটা হচ্ছে মহানদী। আর আরেকটা কথা তুমি জিজ্ঞেস করলে বলে একটু বলে রাখি, সেটা হচ্ছে তিব্বতে গিয়ে, বা এখন স্যাটেলাইট ইমেজারি হয়েছে বলে আমরা তিব্বতের কিছু ছবি পাই স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে, বাট তিব্বতে গিয়ে কোনো জিওগ্রাফার আজ পর্যন্ত কোনো নদী তো ছেড়ে দাও, কোনো জিওগ্রাফিক্যাল ফিচার্সের ফটো তুলতে পারিনি। তার কারণ তিব্বতকে এমনিতেও নিষিদ্ধ জায়গা ঘোষণা করেছে, এবং তিব্বত যেতে গেলে চীন দিয়ে ঢুকতে হয়। মানে এমনই তার একটা আহ, ঢোকার মানে এমনই তিব্বত, কি বলবো, মানে চারিদিকে পাহাড়, মানে তিব্বতটা হচ্ছে একটা মালভূমি, তার উপরে মানুষজনের বসবাস, খুব কম মানুষই ওখানে বসবাস করে, ম্যাক্সিমামই সব লাসার ওখানে বসবাস করে। বছরের 8 থেকে 9 মাস তিব্বতের 90% জায়গা বরফাবৃত থাকে, বাকি সময়গুলো একটু বরফ গলে। এবং তিব্বতে ঢুকতে গেলে চীন দিয়ে ঢুকতে হয়, চীনের একটা পারমিশন নিতে হয়, যেটা চীন দেয় না। তিব্বত সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেকে, মানে আলাদা পৃথিবী বহির্বিশ্ব থেকে নিজেদেরকে পৃথক করে রাখে। কেন রাখে সেটা জানা নেই। প্রথম তিব্বতের ফটো আমাদের সামনে আসে জিওগ্রাফিক্যাল বইতে, প্রথম তিব্বতের ফটো আসে 1904 সালে। তার আগে তিব্বতের কোনো ফটো আমাদের কাছে আমরা পাইনি। যখন থেকে ওই স্যাটেলাইট ইমেজারি বা ন্যাশনাল জিওগ্রাফি এটা চালু হয় তখন থেকে, তো সেই জন্য তিব্বতে গিয়ে খুব একটা ওখানকার ফিচার্স নিয়ে গবেষণা করার সুযোগ জিওগ্রাফাররা পাননি। তাই ওটা সম্পর্কে খুব একটা ইনফরমেশন আমরা পাই না এখনো পর্যন্ত। তিব্বতে আউটসাইডার নট অ্যালাউ, তোমাকে যদি যেতে হয় তাহলে চীনের পারমিশন নিয়ে যেতে হয়, আর চীন সেই পারমিশনটা দেয় না। সেই জন্য দেখবে তিব্বতের যে ক্যাপিটাল লাসা, তাকে নিষিদ্ধ নগরী বলা হয়। এবং ওরা নিজেরাও
মানে বহির্বিশ্বর বাইরে থেকে যোগাযোগ বন্ধ করেই থাকে, কোনো রকমের ইন্টারনেট ইউজ করে না, এবং ইন্টারনেট যদিও বা ইউজ করে, যেমন চীনে ইন্টারনেট ইউজ হয়, বাট শুধুমাত্র চায়নার চ্যানেলই চলে, বাইরের কোনো খবরাখবর ওরা পায় না। তো এইটার জন্যই অসুবিধা। তো সেই জন্য তিব্বতের যে সমস্ত জিওগ্রাফিক্যাল ফিচার্স গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না, শুধু চীন জানে। চীন জানে এবং চীন সেটাকে কাজে লাগিয়ে যেটা বলেছে, যেটা গত বছরই ঘোষণা করেছে 2023-এ, না সরি 2022-এর শেষে ঘোষণা করেছে যে এশিয়ার এমন একটা জায়গা, তিব্বতের মানস সরোবর লেক এমন একটা জায়গা যে সেখান থেকে এশিয়ার 17টা দেশের ওয়াটার সোর্স হয়। ঠিক আছে, আমরাও যদি দেখবে ম্যাপটা দেখলে, ফলো করলে দেখবে আমাদের ভারতের এখনো পর্যন্ত আমরা যতগুলো নদী পড়েছি, বলতে পারবে কতগুলো নদী আমাদের এই মানস সরোবর থেকে হয়েছে? দেখো, ইন্দাস আমরা পড়েছি, মনে আছে, মানস সরোবর থেকে সোর্স হয়েছে। শতদ্রু পড়েছি, মনে আছে, মানস সরোবরের পাশে রাক্ষস হ্রদ থেকে সোর্স হয়েছে। এখন পড়লাম ব্রহ্মপুত্র সোর্স হয়েছে। আর একটা নদী আছে গঙ্গার উপনদী ঘরঘরা বা ঘাগড়া, সেটারও কিন্তু উৎস হয়েছে এখান থেকে। তো ভারতের ক্ষেত্রে, শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই যদি দেখি, তাহলে দেখি 4টে প্রধান নদীর উৎস হয়েছে এই মানস সরোবর থেকে। এছাড়া মানে মায়ানমারের নদী, ভিয়েতনামের নদী, এরকম করে আফগানিস্তানের নদী, বা যেমন ধরো সিন্ধুর উৎস আমাদের মানস সরোবর থেকে, সেটা কিন্তু আবার পাকিস্তানের প্রধান নদী। তো এরকম করে দেখা গেছে এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রির ওয়াটার সোর্স হচ্ছে এই মানস সরোবর অঞ্চল বা তিব্বত। সেখান থেকে যে সমস্ত নদীগুলো সোর্স হয়েছে তারাই এশিয়ান কান্ট্রির 90% দেশে ছড়িয়ে গেছে, এবং সেই ওয়াটারের উপরে ডিপেন্ড করছে তারা। যেমন আমরা ব্রহ্মপুত্রের ওপরে কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া অনেকটাই ডিপেন্ডেন্ট কিন্তু ব্রহ্মপুত্রের ওপরে। ঠিক আছে, এবং সেখানে চীন বলেছে যে প্রত্যেকটা নদীর ওপরে চীন এমন ভাবে ড্যাম ব্যারেজ তৈরি করবে যাতে কোনো দেশ জল না পায়। ফলে প্রত্যেকটা দেশকে জল চাওয়ার জন্য চীনের কাছে হাত পাততে হবে, মাথা নত করতে হবে। এটা হচ্ছে চীনের নতুন পলিসি। চীন বলেছে আমি এইভাবে নতুন কান্ট্রি, মানে নতুন বিশ্বকে ট্রিট করব। মানে হাতে মারতে না পেরে ভাতে মারে, এরকম টাইপ বলে না, সেটা। এটা 2022-এ চীন ঘোষণা করে দিয়েছে, এবং তাদের অডাসিটিটা ভাবো ঘোষণা করেই করেছে। ইভেন 2008 সালের পর থেকে ব্রহ্মপুত্রের এই যে লং পার্টটা দেখতে পাচ্ছ, যেটা তিব্বতের ওপর দিয়ে টোটালটা ক্রস করে ভারতে ঢুকেছে, দেখো অনেকটা জায়গা ক্রস করে ভারতে ঢুকেছে। এই জায়গাটায় 17টা ড্যাম দিয়েছে, 17, যেটা চায়না দিয়েছে 17 নাম। 17টা ড্যাম মানে বুঝতে পারছো কতটা, এরকম ভাবে একটু একটু ডিস্টেন্সে 17টা ড্যাম দিয়েছে। এই ড্যাম দেওয়ার ফলে দেখা গেছে ভারতে আগে যে পরিমাণে জল আসতো এখন সেই পরিমাণে জল আসে না। তাতে আমাদের অসুবিধা কি না, আমরা আসামে প্রত্যেক বছর নিয়ম মাফিক ব্রহ্মপুত্রের একটা বন্যা দেখতে পেতাম, যার ফলে প্রত্যেক বছর নতুন নতুন পলি এসে জমতো, এবং সেখানে আসামের চা চাষ হতো, আদার্স কাল্টিভেশন হতো, এবং এই ব্রহ্মপুত্রের জলের ওপরই কিন্তু আসাম, অরুণাচল প্রদেশ বেঁচে থাকতো। তো সেই জল এখন 40%ও আসে না, 60% চীন অলরেডি আটকে দিয়েছে। তো যদি কখনো জল লাগে, সেই জন্য তাহলে কি করতে হবে, চীনের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। তো এই পলিসিটা ও তৈরি করে ঘোষণা করে দিয়েছে 2022-এ। এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা, মানে চীন নিজেদের লোকের খেতে পাক না পাক, পরের প্রতিবেশীকে বাঁশ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আর কি। ঠিক আছে, আচ্ছা ম্যাম বলছি, ওরা তো জল জল যদি না দেয় ম্যাম, তাহলে ওরা তো ডুবে যাবে ম্যাম। না, ওদের তো ডুবে যাবে, বাঁধ তো তাহলে ওভারফ্লো করতে হবে, কিন্তু ওদের মানে ড্যামের সাইজ বিশাল আকার, বিশাল 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 আকার। আর যে ওই জায়গাগুলোতে তো কোনো রেনফল হয় না যে ড্যাম ব্লাস্ট করবে, কারণ ওটাকে তো পুরো স্নো ফ্রোজেন এরিয়া। ওখানে যখন কোনো রেনফল হবে, এক্সট্রা ওয়াটার হবে, ওরা তখন ব্যারেজ খুলে দেবে। সেই ব্যারেজ খুলে দিলে ওরা বন্যায় উড়ে যাবে না, আমরা বন্যাতে উড়ে যাব। যেমন কিছুদিন আগে
মোস্টলি 23-এর পুজোর পরে, পুজোর পরপরই মনে হয় নাকি পুজোর সময় সিকিম। সিকিমে বন্যা হয়েছিল, মনে আছে? সিকিমে বন্যা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম, সিকিমে বন্যা পুজোর এবং পরে। হঠাৎ করে মানে বন্যাটা কিন্তু আনপ্রেডিক্টেবল, মানে টুরিস্টরা ঘুরতে গেছে, হঠাৎ করে বন্যা হয়ে প্রচুর টুরিস্ট আটকে গেছে এবং ঘুমন্ত অবস্থায় 17 জন জোয়ান ভেসে চলে গেছে, তাদের এখনো হদিশ পাওয়া যায়নি। একজনের ডেড বডি পেয়েছিল, মানে সে আবার বেঁচে উঠেছে, মানে ডেড বডি হিসেবে ভেসে এসেছিল ওই একটা জোয়ানই, সে আবার বেঁচে উঠেছে, আর তাদের হদিশ পায়নি। তো এইটা কেন হয়েছে জানো? এটা তিব্বতের কারণে হয়েছে, কারণ নেপালে তার আগের বছরে ভূমিকম্প হয়েছিল, ঠিক আছে, লোকালি নেপালে তো মাঝে মাঝে ভূমিকম্প হয়। তো নেপালে ভূমিকম্প হওয়ার ফলে তিস্তা নদী তো, যে আমাদের সিকিমের ওপর থেকে আসছে জেমু গ্লেশিয়ার দিয়ে ক্রস করে, তো তিস্তা নদীর সাথে যে রিভার নেপালের সাথে কানেক্টেড, সেই নদীর বাঁধ ওই ভূমিকম্পের ফলে ভেঙে গেছিল। সেই খবরটা আমাদের ইন্ডিয়াকে তারা দেয়নি এবং সেই বাঁধটা তারা রিকভার করেনি। হঠাৎ করে ওই বাঁধটা ভেঙে গিয়ে ওরা ড্যাম থেকে জল ছেড়ে দেয়। তখন চায়নাও যে নদী কানেক্টেড যে ব্যারেজগুলো, সেগুলোতে জল ছেড়ে দেয়। ফলে আমাদের তিস্তাতে হুড় হুড় করে জল ঢুকতে শুরু করে এবং তিস্তার যে ট্রিবিউটারি বা ডিস্ট্রিবিউটারি গুলো, সেগুলো তো এত জল চলে আসে যে মানে বিকালে ঘুরে এসে দেখেছি যে নদীতে জল নেই, সারা রাত জল বেড়ে সকালবেলা বন্যা হয়ে গেছে, এরকম পরিস্থিতি। তো ওদের ক্ষতি হবে না, ক্ষতিটা হবে আমাদের। যেমন ধরো আমরা গঙ্গার ওপরে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছি, তো সেই ফারাক্কা ব্যারেজে আমরা জলটাকে স্টোর করেছি, ফলে পদ্মাতে এখন বেশি জল যায় না, তার মানে বাংলাদেশে যে পদ্মা নদী আছে তাতে এখন বেশি জল যায় না। কিন্তু যদি কখনো দরকার মনে হয়, তাহলে আমরা কি করব, ফারাক্কা ব্যারেজের লক গেটটা খুলে দেবো। খুলে দিলে ক্ষতিটা আমাদের হবে না, ক্ষতিটা কাদের হবে? বাংলাদেশের, কারণ তখন পদ্মাতে এত জল চলে যাবে যে বাংলাদেশে বন্যা হয়ে যাবে। তো সেই জন্য চীনের ক্ষতি হবে না, ক্ষতি হবে অন্যান্য কান্ট্রিগুলোর, মানে এতটা করে জল তখন ছেড়ে দেবে যে তারা বন্যায় ভেসে চলে যাবে। এবং ওরা প্রচন্ড টেকনোলজিক্যালি ডেভেলপ, এবং ওরা প্রচন্ড বুদ্ধি করে, মানে সারাদিন ওরা বসে বসে ভাবে কি করে আশেপাশে দেশগুলোকে বাঁশ দেওয়া যায়। অ্যাকচুয়ালি ওদের লক্ষ্যই হচ্ছে যে ওরা সারা পৃথিবীকে চালনা করবে। তো মানে অর্থনৈতিক দিক থেকে বা মানে নিউক্লিয়ার পাওয়ারের দিক থেকে খুব ওপরে উঠতে না পারলে ওরা এমন একটা পরিস্থিতি আস্তে আস্তে তৈরি করে রাখছে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে গেলে সবাইকে চীনের কাছ থেকে মাথা নত করতে হয়, না হলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। মানে এটা কিন্তু ভীষণ শ্রুট পলিটিক্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে চীন সবার থেকে আগে এবং সবাইকে বাস দেওয়ার জন্য এগিয়ে আছে। এটার জন্য আমরা প্রচুর প্রবলেমে পড়েছি, মানে ভারতবর্ষ অনেক সমস্যায় পড়েছে। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের ব্রহ্মপুত্রের গল্প স্বল্প। এইবার যে নদীগুলোতে আসবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার, সেটা হচ্ছে আমাদের গোদাবরী, মহানদী, এইগুলো। দেখো এখানে ম্যাপটা দেওয়া রয়েছে, এটা দেখি আমরা একটু পড়ি। আচ্ছা, প্রথম যেটাতে আসছি সেটা হচ্ছে মহানদী। মহানদীর যে লেন্থ রয়েছে, এই লেন্থটা হবে না, তোমাদের ওই বাংলা চারটায় দেখবে আপডেটেড লেন্থটা দেওয়া আছে। চলো দেখাচ্ছি, দেখো বাংলা চারটায় আমাদের আপডেটেড লেন্থটা দেওয়া আছে। এই দেখো, মহানদীর এখন আপডেটেড লেন্থ হচ্ছে 454 থেকে 500 কিলোমিটার বলতে পারো, ঠিক আছে। 454 থেকে 500 কিলোমিটার বলতে পারো, যে কোনো একটা অপশনে থাকতে পারে। তবে আবারও বলছি, ডাইরেক্ট লেন্থ লিখতে দেয় না, লেন্থ গুলো মনে রাখার দরকার হচ্ছে আমাদের, যে কোনো একটা দিয়ে যদি বলে যে আমাদের কোনটা বেশি লংগেস্ট তার জন্য। আচ্ছা, এই যে চারটে নদী এখন আমরা পড়বো, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, চারটে নদীরই লেন্থ মনে রাখাটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে এখানে আমরা লেন্থ জেনে নিচ্ছি কত, 450 থেকে 500 কিলোমিটার। এবার চলে আসবো উৎস। উৎস হচ্ছে আমাদের ছত্তিশগড় জেলার দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য তোমরা নামটা শুনেছো কিনা জানি না, ওই দেখবে রামায়ণের সময় সীতাকে নিয়ে গিয়ে ওখানে রেখেছিল দণ্ডকারণ্য বলে একটা জায়গা। অ্যাকচুয়ালি এই দণ্ডকারণ্যটা হচ্ছে আমাদের যে মধ্যপ্রদেশের অমরকন্টক প্লেটোটা ছিল আগে, যখন মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ডিভিশন হয়নি, তখন যে অমরকন্টক প্লেটো বা মালভূমিটা ছিল, তারই একটা অংশ হচ্ছে দণ্ডকারণ্য।
এখন এইটা ভাগ হয়ে গেছে, চলে গেছে ছত্তিশগড়ে। সেই জন্য আমরা এখন বলছি ছত্তিশগড়ে রায়পুর জেলার দণ্ডকারণ্য থেকে উৎস হয়েছে। এই 4টে নদীকেই আমরা বলি ইস্ট ফ্লো। তার মানে এক কথায় মনে রাখবে কোথায় গিয়ে পড়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, ঠিক আছে। মানে আমাদের দক্ষিণ ভারতের যে মেন 4টে নদী রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, বা উপদ্বীপীয় ভারত, এই টার্মটা ইউজ করলে বেটার হয়। তো এই উপদ্বীপীয় ভারতের যে 4টে নদী রয়েছে, তার 4টেই হচ্ছে আমাদের ইস্ট ফ্লো, মানে পূর্ব বাহিনী, তাই 4টেই কোথায় গিয়ে পড়েছে, বঙ্গোপসাগরে। আচ্ছা, উপনদী যেগুলো রয়েছে সেগুলো মাস্ট বি পড়তে হবেই, ঠিক আছে, কারণ নদী থেকে যা প্রশ্ন আসে তার মধ্যে এই 4টে থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। উৎস বলো, লেন্থ বলো, কোন কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলো, এবং উপনদী বলো, সবকিছু যাবতীয় ডিটেলস প্রসঙ্গে যা প্রশ্ন আসে এই 4টে নদী থেকে বেশি আসে। তাই এগুলোর যা যা উপনদী আমি তোমাদের নোটে দিয়েছি, এগুলো দেখে একটুখানি পড়তে হবে। আচ্ছা, এবং দেখো কোন কোন রাজ্য দিয়ে ক্রস করেছে সেটাও তোমাদের এখানে লিখে দিয়েছি। তো আগে নদীগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা বলিনি, এই নদীগুলোর ক্ষেত্রে বলছি, এটা একটুখানি পড়তে হবে। এবার চলে আসি নেক্সট রিভার গোদাবরী, ভীষণ ইম্পর্টেন্ট নদী। কেন ইম্পর্টেন্ট? ফার্স্ট ইম্পর্টেন্সই হচ্ছে তার লেন্থটা মাস্ট বি মনে রাখতে হচ্ছে 1465 কিলোমিটার। কেন মনে রাখতে হচ্ছে? কারণ গোদাবরীকে আমরা ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম, মানে লংগেস্ট নদী হিসেবে চিহ্নিত করছি, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার ফার্স্ট লংগেস্ট কোন নদীটা ছিল বলো তো? গঙ্গা। গঙ্গা। আর এটাকে আমরা বলছি সেকেন্ড লংগেস্ট। সেকেন্ড লংগেস্ট তাহলে কোনটা বলছি? ম্যাম গোদাবরীকে। বলো। ওই যে গোদাবরী হ্যাঁ, বলতে হবে, এই যে আমরা উপদ্বীপীয় ভারত বলছি, এটা একটু বলে দেবেন? দ্বিতীয় ভারত বলছি মানে? আরেকবার বলো, কোশ্চেনটা ঠিক বুঝলাম না। এই যে ম্যাম উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী, দ্বীপীয়টা কি ম্যাম? উপদ্বীপীয় ভারত। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম মানে উপদ্বীপীয় ভারতটা কি? হ্যাঁ ম্যাম। উপদ্বীপীয় ভারতটা কি যদি বলতে হয় তাহলে একটু ছোট করে আঁকতে হবে, নাহলে তো বুঝতে পারবে না। দক্ষিণ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারত কি জানো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারত বলতে কি বুঝি বলো তো একটু দেখি। ওই যে ইন্ডিয়ার দক্ষিণ পাটটা। না, এটাই ভুল ধারণা। দেখো, এই যে মানে একটা উপদ্বীপ টাইপের, মানে 3 দিকে জল ঘেরা আর কি। হ্যাঁ, 3 দিক, কিন্তু একটা টার্ম আছে 3 দিকে জল ঘেরা ঠিকই, বাট একটা এখানে ব্যাপার আছে। দেখো, এই যে ছবিটা আমি এখন এঁকেছি, এই ছবিটা ভারতের ম্যাপের, এই ছবিটা দেখে মনে হয় এটা কিন্তু দক্ষিণ ভারত, চোখে দেখে তাই মনে হচ্ছে, তাই তো? এইবার দক্ষিণ ভারত হ্যাঁ ম্যাম। আর উপদ্বীপীয় ভারতের ডিফারেন্সটা কি দেখো। এই যে ছবিটা আমি এঁকেছি এটা হচ্ছে উপদ্বীপীয় ভারতে রেখেছি, দক্ষিণ ভারতের আঁকিনি। তার কারণ হচ্ছে এখানে আমি যেখান থেকে এঁকেছি এখানে রয়েছে আমাদের বিন্ধ্য পর্বত, আর এই দিকটায় রয়েছে সাতপুরা। গুজরাটের এই খাঁজটার সোজাসুজি দেখবে বিন্ধ্য পর্বত রয়েছে। তো এই বিন্ধ্য পর্বত থেকে প্যারালালি যদি আমরা এরকম একটা ব্ল্যাক কালারের লাইন সোজা টেনে দিই, এবার দেখো তলায় যে ব্লকটা তৈরি হচ্ছে সেটা ট্রায়াঙ্গেল শেপে তৈরি হচ্ছে, যার 3 দিকে জল আছে। এদিকে রয়েছে আরব সাগর, নিচে রয়েছে ভারত মহাসাগর, এইদিকে রয়েছে বঙ্গোপসাগর। তো এই অংশটাকে তখন আমরা বলছি উপদ্বীপ, যেটা একজন বললে যে স্থলভাগের 3 দিক ওয়াটার বডি দ্বারা লক, তাকে আমরা বলছি উপদ্বীপ। তো ভারতের উপদ্বীপ মানে হচ্ছে এই অংশটা, এই বিন্ধ্য পর্বত থেকে সোজাসুজি যদি আমরা একটা লাইন টানি, তলার যে ব্লকটা তৈরি হয় ট্রায়াঙ্গেল শেপের, সেটা। এবার সেখানে কোন কোন রাজ্য পড়ছে দেখো, গুজরাটের কিছু সামান্যই তলার দিকের অংশ পড়ছে, এইখানটা রয়েছে মহারাষ্ট্র, এইদিকে রয়েছে এমপি, এদিকে রয়েছে ছত্তিশগড়ের লোয়ার পার্ট, এদিকে রয়েছে উড়িষ্যা। আচ্ছা, তার সাথে পুরো সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত কান্ট্রিগুলো, স্টেটগুলো রয়েছে, কান্ট্রি বললে ভুল হবে, স্টেটগুলো রয়েছে, যেমন মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এদিকে হচ্ছে ওডিশা। এই সবগুলো নিয়ে, সব রাজ্যগুলো নিয়ে হচ্ছে আমাদের পেনিনসুলা। আবার একবার বলছি দেখো, এই যে পেনিনসুলা বা উপদ্বীপ, এই যে ট্রায়াঙ্গেল শেপটা তৈরি হচ্ছে, সেখানে কি কি রাজ্য পড়ছে?
গুজরাটের কিছুটা পড়ছে, এমপি ছত্তিশগড়ের লোয়ার পার্ট পড়ছে, এদিকে পড়ছে ওড়িশা, এখানটা রয়েছে ওড়িশা, ঠিক আছে, এদিকটায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, তার তলায় রয়েছে আমাদের এখানটা রয়েছে তামিলনাড়ু, এদিকে রয়েছে কেরালা, এখানটা রয়েছে কর্ণাটকা, এই দিকটা রয়েছে গোয়া, এখানটা রয়েছে মহারাষ্ট্র। এই পুরো গ্রুপটা হচ্ছে আমাদের পেনিনসুলা। আর যদি দক্ষিণ ভারত বলি, সাউথ ইন্ডিয়া, তাহলে আমরা কি বুঝবো? দেখো, সাউথ ইন্ডিয়া মানে হচ্ছে এই গোয়া থেকে শুরু, মহারাষ্ট্র বাদ, গোয়া থেকে শুরু করে এই তলার, মানে সেখানে মহারাষ্ট্র, গুজরাটের কিছু অংশ, এমপি লোয়ার পার্ট, ছত্তিশগড়ের লোয়ার পার্ট, উড়িষ্যা, এই রাজ্যগুলো থাকছে না। শুধু সাউথে যে রাজ্যগুলো আছে, মানে গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই রাজ্যগুলোকে নিয়ে আমরা বলছি সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। এইবার মহানদীটা কোন কোন কোথাও, মানে কোন স্টেটের মেন নদী? মহানদীটা হচ্ছে উড়িষ্যার মেন উড়িষ্যা। নদী, একদম উড়িষ্যার মেন নদী। তাহলে উড়িষ্যাটা আমাদের সাউথ ইন্ডিয়াতে পড়ছে না পেনিনসুলা ইন্ডিয়াতে পড়ছে? পেনিনসুলা। পেনিনসুলা। সেই জন্যই বললাম যে এই চারটে নদীকে যখন আমরা একসাথে পড়বো, তখন সাউথ ইন্ডিয়ার নদী না বলে উপদ্বীপীয় ভারতের নদী টার্মটা ইউজ করলে বেটার হয়। কিন্তু যদি মহানদীকে বাদ দিয়ে দিই, এবার ধরো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যদি তিনটে বলি, এই তিনটেকে কিন্তু আমরা দক্ষিণ ভারতের নদী বলতে পারি, ঠিক আছে। তাও যদিও গোদাবরীর উৎস মহারাষ্ট্র থেকে, যেটা আমাদের সাউথ ইন্ডিয়ায় পড়ছে না, কিন্তু তাও প্রবাহিত হয়ে যেহেতু এসেছে অন্ধ্রপ্রদেশে, তাই ওটাকে আমরা, মানে প্রবাহ পথটা যেহেতু ম্যাক্সিমামই সাউথ পার্টে, তাই ওটাকে সাউথ ইন্ডিয়া বলতে পারি। কিন্তু সব থেকে বেস্ট ওয়ে হয় আমাদের পেনিনসুলা বা উপদ্বীপীয় ভারতের নদী বলতে, ঠিক আছে। আচ্ছা, তো এবার চলে আসলাম যেটা আমাদের গোদাবরীতে। গোদাবরীকে আমরা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম, মানে ফার্স্ট লংগেস্ট এবং টোটাল ভারতের সেকেন্ড লংগেস্ট হিসেবে চিহ্নিত করছি। লেন্থ মাস্ট বি, কোন কোন দিয়ে, কোন কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে সেটা এখানে লেখা রয়েছে, এবং উৎস কোথায়, উৎস যে কতবার পরীক্ষাতে এসে সেটা গুণে শেষ করা যাবে না। সেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বকেশ্বর প্লেটো থেকে উৎস, এবং এই নাসিক কোন নদীর তীরে অবস্থিত সেটা মানে অনেকবার পরীক্ষাতে এসেছে। আচ্ছা, কোথায় গিয়ে পড়েছে? সেই একই জায়গা, বঙ্গোপসাগর, বাট পার্টিকুলার কোথায় পড়েছে দেখো জায়গাটা লেখা আছে, সেটা দেখে তোমরা ম্যাপ পয়েন্টিং করে লিখে নেবে, নাহলে কিন্তু এটাগুলো মুখস্থ করে মনে রাখতে পারবে না। যা যা দেওয়া আছে এখানে ট্রিবিউটারি লিখবে, শুধু দুটো এখানে স্পেলিং মিস্টেক আছে, সেটা একটু ঠিক করে নাও। সেটা হচ্ছে, এটা হচ্ছে মনজিরা হবে, এটা মনজিরা, এটা লিখে নাও মনজিরা, এটা মনজিরা হবে। আর একটা পূর্ণা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, আর একটা লেখো পাঁচ গঙ্গা, পাঁচ গঙ্গা লেখো, আর এইটা মঞ্জিরা লেখো, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট চলে যাব কৃষ্ণাতে। কৃষ্ণাতে, আচ্ছা, এই ইদ্রিস দা পাঠিয়েছে এটা, কিন্তু এই অপশনটা এখন আর আমাকে দেখাচ্ছে না, ঠিক আছে, ক্লাস শেষ করার সময় দেখে নিচ্ছি এটা দেখাচ্ছে কিনা। আচ্ছা, কৃষ্ণা নদীর যেটা আমাদের হচ্ছে লেন্থ রয়েছে আমাদের 1400 কিলোমিটার, এটারও লেন্থ মাস্ট, কারণ এটা আমাদের পেনিনসুলা ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম আর ভারতের মধ্যে তৃতীয়। তাহলে ভারতের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা হলো বলো? ভারতের ভারতে হচ্ছে ফার্স্ট হচ্ছে গঙ্গা, সেকেন্ড হচ্ছে মহানদী, না, আর থার্ড হচ্ছে কৃষ্ণা। গোদাবরী, গোদাবরী। সরি ম্যাম, গোদাবরী, গোদাবরী, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা। গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা। আর উপদ্বীপীয় ভারতের গোদাবরী, কৃষ্ণা, কৃষ্ণা হচ্ছে উপদ্বীপীয় ভারতের সেকেন্ড, এই যে দ্বিতীয় লেখা রয়েছে, ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে দেখো কাবেরী লেখা রয়েছে। তাহলে মানে ভারতের হচ্ছে গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, আর উপদ্বীপীয় ভারতের হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, কৃষ্ণার সোর্স কোথায়? মহারাষ্ট্রের মহাবালেশ্বর। কোথায় গিয়ে পড়েছে? অন্ধ্রপ্রদেশের কুডোরুর কাছে বঙ্গোপসাগরে। যতগুলো ট্রিবিউটারি আছে মাস্ট বি পড়বে, কারণ এই প্রত্যেকটা ভীষণই ইম্পর্টেন্ট।
কারণ প্রত্যেকটার ওপরে ছোট বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, তার মধ্যে কয়না এখন খুব নাম করা একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। আর এই মুশি নদীর তীরে অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে। লাস্ট নদী হচ্ছে কাবেরী। লাস্ট নদী মানে আমাদের মেন নদীগুলোর মধ্যে দক্ষিণ ভারতের বা ইন্ডিয়ার দিক থেকে লাস্ট দক্ষিণের নদী হচ্ছে কাবেরী, মেন নদীগুলোর মধ্যে। কাবেরীর অরিজিনাল স্পেলিংটা দেখবে CAUVERY লেখা আছে। এটা আমরা উপদ্বীপীয় ভারতের থার্ড লংগেস্ট বলছি, এবং এই নদীটা লেন্থ কোথা থেকে উৎস হয়েছে, কর্ণাটকের ব্রহ্মগিরি, কোথায় গিয়ে পড়েছে, বঙ্গোপসাগরে, এবং যে ট্রিবিউটারি গুলো আছে পড়ছো। আচ্ছা, বাট যেটা তোমরা হাইলাইট করে মনে রাখবে সেটা হচ্ছে, দেখো গোদাবরীকে আমরা দক্ষিণের গঙ্গা, বুড়ি গঙ্গা, বৃদ্ধ গঙ্গা বলি, ঠিক আছে, যেটা আমাদের এখানে রয়েছে নোটে লেখা। আবার কাবেরীকেও আমরা দক্ষিণের গঙ্গা বলি, কখন? অ্যাজ আ হোলি রিভার। যদি সিম্পলি কোশ্চেনে এইরকম কোনো ল্যাঙ্গুয়েজ থাকে যে ভারতের কোন নদীকে আমরা দক্ষিণ গঙ্গা বা সাউদার্ন গ্যাঞ্জেস বলছি, তখন তোমরা কি করবে, ওটা গোদাবরী আনসার করছো। বাট যদি দেখলে যে গোদাবরী কাবেরী দুটোই অপশন আছে, কিন্তু প্রশ্নটা এরকম এসেছে যে কোন নদীকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলছি অ্যাজ আ হোলি রিভার, অ্যাজ আ হোলি রিভার, এই টার্মটা যদি উল্লেখ থাকে তখন তোমরা ওখানে কি আনসার করবে? কাবেরী। গোদাবরী অপশনে থাকলেও আনসার করবে কাবেরী, ঠিক আছে, এইটা যেন মাথায় থাকে। এই কটা ম্যাম ওটা আরেকবার বলুন ম্যাম। গোদাবরীকে আমরা নর্মালি দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণ গঙ্গা, সাউদার্ন গ্যাঞ্জেস, বুড়ি গঙ্গা, বৃদ্ধ গঙ্গা এইসব নামে ডেকে থাকি, দেখো যেগুলো আমাদের নোটে দেওয়া আছে। বাট কাবেরীকেও আমরা একটা অর্থে দক্ষিণ ভারতের গঙ্গা বলি। কখন বলি? যখন আমরা অ্যাজ আ হোলি রিভার হিসাবে বলি। তো কোশ্চেনে যদি দেখো যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা এরকম আছে যে হুইচ রিভার ইজ নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা অ্যাজ আ হোলি রিভার, তখন কোনটা আনসার করবে? অ্যাজ আ হোলি কাবেরী। কাবেরী। গোদাবরী অপশনে থাকলেও কোনটা আনসার করবে? কাবেরী, কাবেরী। কারণ যেহেতু অ্যাজ এ হোলি রিভার আছে। একদম, অ্যাজ আ হোলি রিভার কথাটা উল্লেখ থাকলে গোদাবরী অপশনে থাকলেও কাবেরী আনসার করবে। আর যদি এরকম কোনো কথা উল্লেখ না থাকে তাহলে চোখ বন্ধ করে গোদাবরী আনসার করবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের পেনিনসুলা ইন্ডিয়ার মেইন রিভার। সুবর্ণরেখাটা এখন পড়াবো না, কারণ সুবর্ণরেখাটা পশ্চিমবঙ্গের মোস্ট সাউদার্ন রিভার, ওইটার সাথে একসাথে গ্রুপ করে পড়াবো, ঠিক আছে। দুটো নদীর ছোট্ট করে পড়াবো, সেটা এখানে দেখি কোথায় রয়েছে আমাদের, সেটা হচ্ছে নর্মদা, তাপ্তি, সেটাকেও আমরা পেনিনসুলা ইন্ডিয়া রিভার বলি। আচ্ছা, পেনিনসুলা ইন্ডিয়া রিভার কেন বলি? দেখো এই যে অংশটা তো পেনিনসুলা, মানে যেখান থেকে আমি ব্ল্যাক কালারের দাগটা টেনেছি এটা হচ্ছে পেনিনসুলা। তো এর মধ্যে আমরা দুটো নদী দেখতে পাচ্ছি, একটা এই মিডিল দিয়ে ফ্লো করেছে, এই মিডিল দিয়ে ফ্লো করে এখানে জয়েন করেছে যেটা হচ্ছে নর্মদা, আরেকটা এই তলা দিয়ে ফ্লো করে এইখানে জয়েন করেছে, এটাও হচ্ছে তাপ্তি। তাহলে এই দুটো দেখো আমাদের উপদ্বীপীয় ভারতের মধ্যেই পড়ছে, তাই আমরা এই দুটোকেই আমরা কি বলছি? উপদ্বীপীয় ভারতের নদী। বাট এই দুটো নদীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো নদী দেখো ভারতের পশ্চিম দিকে গিয়ে জয়েন করেছে, ওয়েস্টার্ন পার্টে, এবং সেই জন্য এই নদী দুটোকে আমরা ওয়েস্ট ফ্লো রিভার বলছি, ওয়েস্ট ফ্লো বা পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। সেই দুটো নদী একটু ঝট করে চলো পড়ে নি। আর দুটো নদী কিন্তু আমাদের একই জায়গাতেই পড়েছে, গুজরাটের গালফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে। দেখো এই যে তাপ্তি বেসিন লেখা রয়েছে, দেখো তার আগে রয়েছে আমাদের মনে হয় নর্মদা, এই যে নর্মদা। এই যে ভারতের যে খাঁজটা, এই গুজরাটের যে খাঁজটা, এই খাঁজটা যেটা আমাদের গোদাবরী আঁকাটাতে বেশি ভালো বোঝা যাচ্ছে, এই যে খাঁজটা, এই দেখো নর্মদা তাপ্তি লেখা আছে, এই যে খাঁজটা, এই খাঁজটা হচ্ছে আমাদের গালফ অফ খাম্বাত, যেটা আমাদের আরব সাগরের পাট। এই গালফ অফ খাম্বাতে দুটো নদী গিয়ে জয়েন করেছে, নর্মদাও গিয়ে জয়েন করেছে, তাপ্তিও গিয়ে জয়েন করেছে, তাই এটাকে আমরা বলছি ওয়েস্ট ফ্লো। তাহলে প্রথমেই এই দুটো নদীর একটা বৈশিষ্ট্য জেনে নিলাম, এগুলো কি ওয়েস্ট ফ্লো, কারণ ভারতে ওয়েস্ট ফ্লো নদী খুব বেশি দেখা যায় না, তাদের মধ্যে এই দুটো হচ্ছে অন্যতম ওয়েস্ট ফ্লো রিভার।
আচ্ছা, নর্মদার এবার বৈশিষ্ট্য যেটা মেন, যেটা মনে রাখার মতো, সেটা হচ্ছে নর্মদা ওপরে ধরো এই একটা বিন্ধ্য পাহাড়, আর মিডিলে ধরো রয়েছে একটা সাতপুরা। তাহলে বিন্ধ্য আর সাতপুরা কি ধরনের পাহাড় বলো দেখি, ঝট করে বলো, কে বলতে স্তূপ পারবে? পর্বত। স্তূপ পর্বত। স্তূপ হ্যাঁ, এই যে পর্বত। ব্ল্যাক কালারটা দিলাম ধরো বিন্ধ্য, আর এই তলাটা হচ্ছে সাতপুরা, স্তূপ পর্বত, ঠিক কথা। আর দুটো স্তূপ পর্বতের মাঝে কি থাকে? দুটো স্তূপ হোস্ট গ্রাবেন। না, দুটো গ্র্যাবেন আর গ্রস্ত হোস্ট আলাদা উপত্যকা। ফরমেশন। দুটো স্তূপ পর্বতের মাঝে থাকে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। দুটো স্তূপ পর্বতের মিডিলের অংশটাকে আমরা বলি গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। তাহলে নর্মদা কোন ভূমিরূপ দিয়ে প্রবাহিত হয়েছে? গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। এই দেখো ব্লু কালারটা টানলাম, এই গিয়ে গালফ অফ খাম্বাতে পড়েছে। ঠিক আছে, তাহলে নর্মদার ক্ষেত্রে মনে রাখার মতো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটাই, যে ভারতের একমাত্র নদী যেটা গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। আর কোন দুটো পাহাড়ের মাঝখান দিয়ে গেছে বলো ঝট করে? বিন্ধ্য আর বিন্ধ্য, সাতপুরা। একদম, বিন্ধ্য আর সাতপুরা, একদম একদম ঠিক। সোর্স কোথায় হয়েছে? অমরকন্টক পিক থেকে। আর কোথায় গিয়ে পড়েছে এটা তোমরাই বলো, এক্ষুনি বললাম গালফ অফ খাম্বাতে। ঠিক আছে, তো ওটা হ্যাঁ, তো সোর্স আর পতনস্থল তো লেখাই থাকবে, গালফ অফ খাম্বাতে পড়েছে, তাই এটাকে পশ্চিম বাহিনী বলছি। আচ্ছা, এইবার হচ্ছে তাপ্তি। তাপ্তি যদি চলে আসি, তাপ্তির কি বৈশিষ্ট্য আমরা মনে রাখবো? দেখো, তাপ্তি প্রবাহিত ম্যাম হয়েছে। সোর্স কোথায় বললেন? হুম, নর্মদা রিভার সোর্স কোথায় বললেন? অমরকন্টক পিক। সোর্স গুলো সব লেখাই থাকবে, ওগুলো তো আলাদা করে বোঝানোর কিছু নেই। আচ্ছা, এবার তলা দিয়ে দেখো তাপ্তি আঁকছি, তাপ্তি আঁকলাম। এই তলা রিভারটা তাপ্তি, বলো তো কোন পাহাড়ের তলা দিয়ে ক্রস করলো? সাতপুরা। সাতপুরা, রাইট। তাহলে বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে গেছে নর্মদা, আর সাতপুরার তলা দিয়ে ফ্লো করছে কে? তাপ্তি। ঠিক আছে, তাহলে আমি যদি প্রশ্ন একটু ঘুরিয়ে করি, ভারতের কোন পাহাড়ের দুদিক দিয়ে দুটো নদী গেছে, কি বলবে? সাতপুরা। সাতপুরা, রাইট। তো সেই জন্য সাতপুরাকে আমরা ওয়াটার শেড বা জল বিভাজিকা বলি। যদি এরকম হতো, ধরো সাতপুরাটা নেই, তাহলে হতে পারতো তো নর্মদা তাপ্তি মিশে যেত, হতে পারতো। বাট যেহেতু মাঝখানে একটা পাহাড় রয়ে গেছে সাতপুরা, তাই দুটো নদী কখনোই মেশেনি, একেবারে গালফ অফ খাম্বাতে গিয়ে জয়েন করেছে, এবং দুটো নদী দেখো প্যারালালি প্রবাহিত হয়েছে। তো সেই জন্য আমরা সাতপুরাকে জলবিভাজিকা বা ওয়াটার শেড হিসাবে চিহ্নিত করি। ওকে, তাপ্তির সোর্সও আমাদের হচ্ছে মুলতাই থেকে, মধ্যপ্রদেশের মুলতাই থেকে সোর্স, আর পতনস্থল তো একই। দু একটা করে ট্রিবিউটারি নোটে দেওয়া আছে, সেগুলো পড়ে নেবে, তাহলেই হবে। খুব একটা বেশি পড়তে হবে না, দু একটা করে ট্রিবিউটারি নোটে দেওয়া থাকবে, সেটা পড়ে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আরেকটা পয়েন্ট হাইলাইট করে মনে রাখবে, কি? সেটা হচ্ছে আমাদের ভারতে যত নদী আমরা দেখতে পাই, সবগুলোই ছোট বড় মাঝারি কোনো না কোনো সাইজের দ্বীপ বা বদ্বীপ বা পাখির পায়ের মতো দ্বীপ এসব তৈরি করেছে। কিন্তু একমাত্র দ্বীপ মানে নদী হচ্ছে ওয়েস্ট ফ্লো রিভার গুলো ভারতের, তার মধ্যে নর্মদা এবং তাপ্তি কোনো রকমের বদ্বীপ বা দ্বীপ তৈরি করেনি। সে তার চলার পথে কি তৈরি করেছে? এস্চুয়ারি বা নদীর চর তৈরি করেছে। ওকে, এই পয়েন্টটা মনে রাখছো। ক্লিয়ার? সব এগুলো নোটে থাকবে, জাস্ট বুঝে নিলাম। বোঝা গেছে সবার? প্রত্যেকের বলো কার কি অসুবিধা আছে? চর সৃষ্টি করবে না কি বললেন? চর সৃষ্টি করেছে, করবে না, করেছে। কোন রকম তার চলা। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলো। বলছি ম্যাম, ওই যে নদীর উপরে যে প্রজেক্ট গুলো তৈরি হয়েছে না,
এক্সামে কোশ্চেন আসে যে কোন রাজ্যের উপর এই প্রজেক্ট গুলো প্রজেক্টে আমি এখনো আসিনি, প্রজেক্ট যখন বলাবো তৈরি তখন হয়েছে বলবে, ঠিক আছে? এটা জাস্ট রিভারের একটা পার্ট করছি, মেন না রিভার ম্যাম ওই গুলো আজকে শেষ। নোটের পাশে লেখা ছিল না ম্যাম? আর একটু জোরে বলো। ওকে ম্যাম, বলছি ম্যাম ওই যে আপনার নোটের পাশে লেখা ছিল না কোন নদীতে কি প্রজেক্ট গুলো তৈরি হয়েছে। নোটের পাশে প্রজেক্ট তো লেখা নেই। হ্যাঁ, ওকে ম্যাম। প্রজেক্ট তো ড্যাম ব্যারেজ, প্রজেক্ট মানে তো ড্যাম ব্যারেজ, ঠিক আছে? তো ড্যাম ব্যারেজ তো আলাদা পার্ট করে তোমাদের নোটও দেবো, পড়াবো। এটা তো মেন, নদীর 3টে পার্ট হয়। ওকে ম্যাম, ওকে ম্যাম। নদী যেদিন পড়ানো শুরু করেছিলাম সেদিন বলেছিলাম নদীর 3টে পার্ট। একটা হচ্ছে মেন রিভার গুলো কোথায় সোর্স, কোথায় গিয়ে পড়েছে এগুলো জানতে হবে, একটা ড্যাম ব্যারেজ, আর একটা হচ্ছে রিভার ব্যাংক সিটি। তো রিভার ব্যাংক সিটিটা বোঝানোর কিছু নেই, শুধু নোট দিলেই তোমাদের হয়ে যাবে। ড্যাম ব্যারেজের কিছু বোঝাবো, ড্যাম ব্যারেজ একটা ক্লাসই লাগবে, আর বাকিটা কিভাবে পড়বে সেটা নোট দিয়ে দেবো। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে, ওকে যেটা ম্যাম, পড়লাম ঠিক আর আছে। কি, সেটা হচ্ছে মেন নদীগুলো। ভারতে তো প্রচুর নদী, বাট তোমাদের পরীক্ষার জন্য যেগুলো মেন নদী লাগবে তার ডেসক্রিপশন পড়লাম। বোঝা গেছে কি সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম হ্যাঁ ম্যাম। নেক্সট ক্লাস কি সানডে দেখো, রিভার নিয়েই হবে? ওই অপশনটা আমি পেয়েছিলাম, ওই অপশনটা আমি ইগনোর করলাম, ঠিক আছে? যেটা ইদ্রিস দা পাঠিয়েছিল, তোমরা যেটা আমার স্ক্রিন। ম্যাম ও ম্যাম দাদা না ম্যাম? ওকে একটু দাদা বলি। আচ্ছা ম্যাম। যাই হোক, আচ্ছা ম্যাম, এই যে ম্যাম, আপনি অপশনটা ইগনোর ম্যাম করলেন না, বদ্বীপ আর নদীচরের মধ্যে পার্থক্যটা একটু বলুন না। বদ্বীপ আর নদী চরের মধ্যে বলে দিচ্ছি। ভালো প্রশ্ন। হ্যাঁ, আর কে বলছিলে বলো তো, এই যে আমি ইগনোর করলাম? ম্যাম আপনি যে অপশনটা ইগনোর করলেন, এবার যখন আপনার রেকর্ডিং ক্লাস দেখবো তখন স্ক্রিনটা আমরা মানে একদম পরিষ্কার দেখতে পাবো, এতক্ষণ যেটা দেখতে পাচ্ছিলাম না, আচ্ছা, মানে রেকর্ডিং এ দেখতে পেতাম দেখতে না। পেতিস না, ঠিক আপনি আছে। এবার থেকে ম্যাম ক্লাস শুরু করার সময় একটু করে দেবেন। এটা ক্লাস শুরু করার সময় দেখতে পাচ্ছিলাম না, তাহলে যেটা আমাকে করতে হবে যে একবার স্ক্রিনটা শেয়ার করে আবার ব্যাকে আসতে হবে, বুঝিস তো? মানে যেটা আমি দেখলাম, মানে তুই যখন বললি তখন আমি মানে যখন প্রথম শেয়ার করলাম তখন এই অপশনটা দেখতে পাচ্ছিলাম না। এখন যখন ব্যাকে এলাম তখন আবার দেখতে পাচ্ছিলাম। তার মানে একবার অন করে আবার ব্যাকে আসবো, তারপর এটা ইগনোর করব। যাক, এটাতে যদি সমস্যাটা হ্যাঁ ম্যাম। মিটে যায় তাহলে তো খুব ভালো, মানে সমস্যাটা ফাইন্ড আউট করা গেল, মিটে গেল, এটাতেই আমি খুব খুশি আর কি। আহ, দেখি এবার, এবার ধর এটা দেখাচ্ছি। এখানে গোদাবরী মহানদী ক্লিয়ার এখন দেখতে পাচ্ছিস তো? গোদাবরী মহানদী যেটা দেখাচ্ছে। এতক্ষণ সবই ক্লিয়ার দেখতে না, পাচ্ছিলাম, আমি রেকর্ডিং শোন, ক্লাসে আমার এটা দেখতে অসুবিধা পাচ্ছিস হয়। তো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম দেখতে হ্যাঁ ম্যাম, পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এইবার তোরা একটু কষ্ট করে, যারা লাইভ ক্লাস করেওছিস তারা একটু কষ্ট করে রেকর্ডিং এর এই পার্টটা দেখবি, একদম লাস্টের দিকের পার্টটা দেখবি। এই যে আমি ইগনোর করার পরে এই যে আবার পিপিটিটা শো করলাম, মানে যেটা গোদাবরী মহানদী, এইটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে জানাবি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস থেকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছিস? নিকিতার দায়িত্ব হ্যাঁ থাকবে ম্যাম, ওটা। দেখতে পাইছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ম্যাম দেখে নেবো, আমি এটা গ্রুপে পাঠালেই আমি হ্যাঁ, দেখে হ্যাঁ, নেবো। হ্যাঁ, গ্রুপে এটা পাঠালি, দেখে নিস, ঠিক আছে? এটা একটুখানি দেখে ইদ্রিসকে জানিয়েও দিস, ও আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দিলেই আমি মানে সমস্যাটা থেকে মুক্ত লাভ করবো, কারণ এটা নিয়ে আমি খুবই চাপে আছি আর কি। ম্যাম আমার একটা প্রশ্ন বল, আছে। বল, আমি এটা খুলেই রাখছি, বল। আমি ওই আপনার পুরোনো ক্লাস করছিলাম, ওই সময় আমি ছিলাম না গ্রুপে। তো আপনি একটা মানে অ্যাটমসফিয়ার নিয়ে যখন পড়াচ্ছিলেন তখন আপনি বলছিলেন যে যে মেটেরিয়াল গুলো আসে মহাকাশ থেকে, যেগুলো হেট্রোস্ফিয়ারের মধ্যে এসে ধ্বংস হয়ে যাচ্ছে তার তাপমাত্রার জন্য, বা যেটা যদি পুরোপুরি ধ্বংস না হয় তাহলে সেটা মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি জানতে চাই যখন এই কোনো রকেট বা কিছু যখন এটা পৃথিবীর এর থেকে মানে বায়ুমণ্ডল থেকে বাইরে যাচ্ছে, তাহলে তখন সেটা কেন ধ্বংস হচ্ছে না? রকেটটা যায় হচ্ছে প্রথমত মারাত্মক স্পিডে, মানে মোমবাতি জ্বালালে তার উপর দিয়ে তুই যতটা স্পিডে আঙুল সরালে আঙুলটা পুড়বে না, ঠিক সেই রকম স্পিডে রকেটটা বেরোয়। আর রকেটের বাইরে একটা হিট প্রোটেক্টিং কোটিং দেওয়া থাকে, ভেতরে নর্মাল টেম্পারেচার থাকে, বাইরে একটা হিট প্রোটেক্টিং কোটিং দেওয়া থাকে যেটাকে বাইরের হিটটাকে আটকায়, এবং এতটাই স্পিডে যায়, মানে যদি এক্সাম্পল বলি তাহলে দেখবি, এটা সামান্য মোমবাতি জ্বালাবি, তুই আঙুলটা মোমবাতির ওপর দিয়ে খুব স্পিডে সরাবি, আঙুলটা কি পুড়বে? একটু গরমও লাগবে না।
কিন্তু তুই যদি খুব ধীরে ধীরে যাস হ্যাঁ ম্যাম। তাহলে পুড়ে যাবে। তো এই স্ট্র্যাটেজিতে, মানে এইটা হচ্ছে একটা সায়েন্সের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে প্রচন্ড স্পিডে রকেটটা বেরোয়। বাট তাও দেখা গেছে যে কোনো রকেটের বেরোনোর সময় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, হতেই পারে, অত বড় একটা জিনিস বানানো হয়। তো সেই যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে ধর কোনো রকেটের কারণে ছোট একটা রকেটের মধ্যে ছিদ্র হয়ে গেছে। তো সেই ছিদ্র দিয়ে বাইরের কোনো তাপমাত্রা, একটা মানে ধর একটা সূচের মতো ছিদ্র যদি রকেটের মধ্যে হয়ে যায়, বাইরের কোনো তাপমাত্রা একটা মানে ঝলক ঢুকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রকেটটা ব্লাস্ট করে যাচ্ছে। যেমন কল্পনা চাওলার রকেট এই কারণে ব্লাস্ট করে গেছিল। তো অনেক রকেটই ব্লাস্ট করেছে এই কারণে, এবং এমন জায়গায় ব্লাস্ট করেছে যেটা হেটেরোস্ফিয়ারের মধ্যেই ব্লাস্ট করেছে, তাই তার কোনো ধ্বংসাবশেষও আমরা পাইনি। বাট যাতে ব্লাস্ট না করে সেই প্রোটেকশন করে প্রচন্ড স্পিডে তাকে মহাকাশে পাঠানো হয়, এবং সেই পাঠানো মানে আমাদের বায়ুমণ্ডলকে কভার করে মহাকাশে যাওয়া, ওকে। আবার মহাকাশ থেকে বায়ুমণ্ডলে ঢোকা, এই টাইমটা হচ্ছে সব থেকে রিক্সি টাইম। মহাকাশে থাকার থেকেও এই টাইমটা হচ্ছে সব থেকে রিক্সি টাইম। সেই জন্য এই টাইমটা যারা কভার করতে পারে তারা বেঁচে যায়। অনেক রকেট এই কারণে ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছিস? ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করলি নদীর চর বা এস্টুয়ারি আর ডেল্টার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, চর মানে হচ্ছে নদীটা ধর এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, তার প্রবাহ পথের মাঝখানে কিছু কিছু জায়গায় কাদা, নুড়ি, পাথর ডিপোজিট করে এরকম ছোট ছোট দ্বীপ মতো তৈরি করেছে। আবার তার পাশ দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। ধর এরকম একটা ছোট ছোট এখানে একটা বলি না আমরা নদীতে চর পড়ে গেছে, কিছু বালি পলি জমে এরকম এরকম তৈরি করেছে, এটা হচ্ছে নদীর চর। আর দ্বীপ মানে হচ্ছে নদী যখন একদম মোহনার কাছে চলে যায়, যখন সমুদ্রের সাথে জয়েন করছে, সেখানে নদী এবং সমুদ্র একসাথে দুজনে মিলে তার সঞ্চয় কাজ করে যখন বড় সড়ো কোনো আকারের একটা দ্বীপ তৈরি করে, সেটার আকৃতি ডেল্টা হতে পারে, মানে এরকম ডেল্টা হতে পারে, বা সেটার আকৃতি কিরকম হতে পারে, পাখির পায়ের মতো হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স ডেল্টা আর নদীর চরের মধ্যে, মানে দ্বীপ বা বদ্বীপ বা নদীর চরের মধ্যে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক ম্যাম। আছে। ঠিক আছে, তাহলে চল। ম্যাম। হ্যাঁ বলো। আমাদের হ্যাঁ, মেন রিভার গুলো কমপ্লিট, ঠিক আছে, মেন রিভার গুলো কমপ্লিট। সানডে ক্লাসে আমরা ড্যাম ব্যারেজ করছি, তাহলে রিভার ড্যাম ব্যারেজের একটাই পার্ট ক্লাস লাগবে, ওটা হচ্ছে রিভার প্রজেক্ট। তাহলে আমাদের টোটাল রিভার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ অনির্বাণ বলো। সুবর্ণরেখা ম্যাম, সুবর্ণরেখা। সুবর্ণরেখাটা পশ্চিমবঙ্গের পাটে পড়াবো, পশ্চিমবঙ্গের কয়েকটা নদী পড়াবো পিএসসি পরীক্ষার জন্য। যেমন পশ্চিমবঙ্গের তিস্তা পড়াবো, পশ্চিমবঙ্গের গঙ্গা পড়াবো, দামোদর পড়াবো, সুবর্ণরেখা পড়াবো, মানে মোস্ট নর্থ, মোস্ট সাউথ, মোস্ট ইস্ট, মোস্ট ওয়েস্ট, এই নদীগুলো পড়াবো পশ্চিমবঙ্গে। বা দামোদরকে পশ্চিমবঙ্গে দুঃখ বলি, এগুলো প্রশ্ন আসে, তখন সুবর্ণরেখাকে পড়িয়ে দেবো। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, চলো তাহলে আজকে যেটা বললাম, নিকিতা একটুখানি দেখে বাবু ইদ্রিসকে জানাস, ওকে ও আমাকে একটু মেসেজ করে দেবে। ওকে, চলো ভালো থেকো সবাই। ম্যাম বলি তাপ্তি নদী বা নর্মদা নদী কোথাও কি মিলিত হয়েছে একটা জায়গায়? হ্যাঁ, কোথায়? যখন পতিত হচ্ছে, যখন ম্যাম পতিত হয় খাম্বাত উপসাগরে, তখনই কোনো জায়গায় মিলিত হয়েছে না দু জায়গায় পতিত দুটো দু হয়েছে? জায়গায় পতিত হয়েছে। আচ্ছা ম্যাম। সানডে আমাদের ক্লাস থাকতে, সানডে দেখা হচ্ছে। আর নিকিতা একটু এটা দেখে আমাকে অবশ্যই জানাস। হ্যাঁ ম্যাম, আপনি রেকর্ডিংটা ইদ্রিসকে পাঠিয়ে দেবেন, তাহলে ও সঙ্গে সঙ্গে গ্রুপে হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ, দেবে। ওকে আমি বলে দিচ্ছি যে এটা পাঠিয়ে দিতে, মেল আইডিটা। ম্যাম আজকে রিভারের নোটগুলো দিয়ে দেবেন। আজকে দিয়ে দেবো, আজকে এই রেকর্ডিংও দিয়ে দেবো, এই রিভারের পুরো পিডিএফটাই যেটা দেখলি ওটা দিয়ে দেবো।